আমরা শুরু করি আজকের জন্য। ওকে, সো আমরা লাস্ট দিন যেখানে ছেড়েছিলাম, আমরা একটু রিক্যাপ করি। দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেছিলাম। একটা জিনিস হচ্ছে যে যত গুড় তত মিঠা, যেটা বলেছিলাম যে আমরা ইনভেস্টমেন্ট যেরকম করব এনার্জি at the initial stage of glycolysis, মানে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে আমরা যেরকম এনার্জি ইনভেস্ট করব, সেই রকম কিন্তু আমরা ভবিষ্যতে থ্রু গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সেরকম কিন্তু আমরা এনার্জি পাবো। তো গ্লাইকোলাইসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে পে অফ। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে এনার্জি পে অফ ফেজ। এবার এই দুটো ফেজ আমরা একটু দেখে নিই মোরলেস। এই স্ক্রিন দেখা যাচ্ছে তো যা দেখাচ্ছি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আচ্ছা, কেউ কি চিন্তিত ছিলে এক্সামের মার্কস নিয়ে? এক্সামের মার্কস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যে সব থেকে কম পেয়েছো সে 9 পেয়েছো, আর বেশি যে পেয়েছো সে 10 পেয়েছো, তাহলে অত কোনো চিন্তার কারণ নেই। সবাই ভালো নম্বর পেয়েছো এক্সামে। তো ওকে, এগুলো খুব সেকেন্ডারি, এইসব এক্সাম টেক্সাম খুবই সেকেন্ডারি ব্যাপার। আমি জাস্ট দেখতে চাইছিলাম যে তোমরা একটা অ্যাটেম্প্ট নাও কিনা, মানে লেখার মতো নিজের মতো ভেবে কিছু একটা লিখতে পারছো কিনা। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সি অনলি। ওয়েদার ইউ হ্যাভ অ্যানালিটিক্যাল মাইন্ড, তুমি অ্যানালাইসিস করতে পারো কিনা একটা প্রবলেমের। এইটুকুই জাস্ট আমার দেখার ছিল, আর কিছু দেখার উদ্দেশ্য সেভাবে ছিল না। গুড, অনেকে খুব ভালো অ্যান্সার লিখেছো। আচ্ছা, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হচ্ছে, মানে ইফ 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 ইউ পিপল মে আস্ক মি, স্যার এত কিছু করার দরকার কি? মানে এই যে আপনি বলছেন প্রথমে এই গ্লুকোজ থেকে যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই যে টোটাল রিঅ্যাকশনস হচ্ছে স্টার্টিং ফ্রম গ্লুকোজ টু গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এইটাকে আপনি বলছেন গিয়ে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, যেখানে আপনি এনার্জি ইনভেস্ট করছেন, রাইট? আর তারপরে এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে পাইরুভেট, এই যে প্রোডাকশন হচ্ছে এখানে আমরা একটু যদি দেখি, যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে এই যে পাইরুভেট, এই যে কনভার্সন প্রসেসটা হচ্ছে, এটাকে আপনার বলছেন গিয়ে হচ্ছে এনার্জি পে অফ ফেজ। ফাইন, ভেরি নাইস। তাহলে আহ, একটা এনার্জি ইনভেস্ট করার পর আমরা একটা এনার্জি ফেরত পাচ্ছি, কিন্তু এই দুটো এটিপি এত কষ্ট করে এত স্টেপ ওয়াইজ ঢোকানোর কি দরকার ছিল? আপনি তো ডাইরেক্টলি এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট যে মলিকিউল সেটা জেনারেট করে নিতে পারতেন। ওয়াই অ্যাট দ্য ইনিশিয়াল স্টেপ ইউ হ্যাভ টু পুট দ্য এটিপি? সেটাও আমি তোমাদের এক্সপ্লেন করেছিলাম যে যে কোনো সিগন্যালিং পাথওয়ে সেলের মধ্যে যেটা হচ্ছে, ঠিক আছে, বা যে কোনো মেটাবলিক পাথওয়েতে ফসফেট ঢোকানোর ফার্স্ট এন্ড ফরমোস্ট কারণ হচ্ছে যে when you insert a phosphate you give a polarity to that molecule. Now there are GLUT transporters যেটা কিন্তু গ্লুকোজকে ভেতরে ঢুকতেও সাহায্য করছে, বাইরে বেরোতেও সাহায্য করছে। যে কোনো মলিকিউলের ট্রান্সপোর্টার্স থাকে। নাও ওয়ান্স ইউ modify the molecule by adding a phosphate, তখন কি হচ্ছে যে এই প্রবণতাটা সেম থাকে না। আমি একটা উদাহরণ দিয়েছি, তুমি গেট দিয়ে ক্লাসের ভেতরে ঢুকতে পারো, ক্লাসের বাইরে বেরোতে পারো, কিন্তু ক্লাসের ভেতরে ঢোকার পর আমি যদি তোমাকে একটা শিকল দিয়ে বেঁধে দিই, তখন কিন্তু আর তুমি বেরোতে পারবে না। এই ফসফেট মলিকিউলটা হচ্ছে সেই শিকলটা। এই ফসফেট মলিকিউলটা বেসিক্যালি একটা পোলারিটি প্রোভাইড করে। ইট প্রোভাইডস আ পোলারিটি টু দ্য মলিকিউল which changes its affinity of efflux from the cell. Now when you add a phosphate to the glucose, then its affinity of efflux, influx মানে ঢোকা, efflux মানে বেরিয়ে যাওয়া, is quite different from its affinity of influx. Okay, okay. তো আমি চাই যে যদি গ্লাইকোলাইসিস হতে হয়, পরবর্তীকালে ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হতে হয়, তাহলে গ্লুকোজটা যেন সেলের মধ্যে থাকে। Similarly, signaling pathway, how do you activate a particular molecule? সিগন্যালিং পাথওয়ে তো অনেক ক্যাসকেডে হয়, যেমনি চিঠি পাঠানো, ঠিক আছে, যে তুমি চিঠিটা পোস্ট করলে,
এখন তো কেউ চিঠি ফিটি পোস্ট করে না, এখন তো সব ইমেল করে। তো যাই হোক, তুমি চিঠিটা পোস্ট করলে, সো হাউ টু অ্যাক্টিভেট, সেই অ্যাক্টিভেশনটা এখানে সিগন্যালিং পাথওয়েতে যেমনি ফসফেটের সাহায্যে করা হয়, আমাদের চিঠিতে কিভাবে করা হয়, পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে। নাও দিস ডিমার্কেটস যে না, নেক্সট স্টেপস উইল বি ইনিশিয়েটেড। ওকে ওকে, দিস particular stamp demarcates it from other piece of paper and ensures that next steps will be initiated. Okay, next steps will be initiated. Signaling pathway, the same thing happens. When you add a phosphate to a particular molecule, then this molecule is demarcated as an activator of a particular signaling, and subsequently what happens, the downstream molecules, they also get activated. or it's the other way round, অনেক সময় এটাও দেখা যায় যে ফসফেট রিমুভ করেও অ্যাক্টিভেশন করা যায়, but either way, whether you add or you remove, you change the polarity of the molecule. Why phosphate bilayerটা ফসফোলিপিড বাইলেয়ার কেন? ইট কুড বি আ লিপিড বাইলেয়ার। ফসফোলিপিড কেন হলো না, phosphate makes a molecule amphipathic. Usually our biological system is made up of our biological system is made up of organic molecules which are usually hydrophobic in nature. Predominantly there is a hydrophobicity associated with the organic molecule which are the constituent of our biological system. আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেমের যে কনস্টিটিউয়েন্ট অর্গানিক মলিকিউলস, দেয়ার ইজ অলওয়েজ a hydrophobicity attached with that. Now once you insert a hydrophilic molecule within those hydrophobic molecule, what happens, the molecules become amphipathic. এইবারে যখন কোনো কিছুর সঙ্গে ট্রাভার্স করতে হবে, কিছু দিয়ে যেতে হবে, সাপোজ একটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে যেতে হবে, so you need a amphipathic molecule will have a higher chance. যদি পুরো পোলার মলিকিউল হয়, ইউজুয়ালি সেটা লিপিড বাইলেয়ার দিয়ে খুব বেশি পাস করবে না, ঠিক আছে। আবার কি আছে, জলও আছে, জলের মধ্যে দিয়ে মানে বাইলেয়ারটা তো ভাসছে না বা সেলটা তো ভাসছে না, ইটস ইন আ পোলার মিডিয়াম, সেখান দিয়ে আবার কিন্তু কোনো ফ্যাটি অ্যাসিড বা কোনো হাইড্রোফোবিক মলিকিউল কিন্তু খুব ফ্রিকোয়েন্ট মানে খুব ইজিলি পাস করবে না। সো ইউজুয়ালি আমি যেটা তোমাদের বলতে চাইছি যে সেলের মলিকিউল গুলো কে তো ট্রাভার্স করতে হয়, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। ধরো সাইটোপ্লাজমে আছে, সেখান থেকে ও এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে গেল, তাহলে ওকে একটা ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করতে হবে, তারপরে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা নিশ্চয়ই কোনো একটা সলভেন্ট সেখানে রয়েছে, ইটস আ পোলার সলভেন্ট, মেবি ওয়াটার, 70% of our cell is water. তাহলে একটা অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল মানে একটা নর্মাল অর্গানিক মলিকিউল যা দিয়ে বায়োলজিক্যাল সিস্টেম তৈরি হচ্ছে, তাতে যখন একটা ফসফেট গ্রুপ লাগানো হচ্ছে, that becomes a amphipathic because usually the long chains of carbon hydrogen makes a biological macromolecule rather hydrophobic, ঠিক আছে। লং চেইন অফ কার্বন এন্ড হাইড্রোজেন মেক্স আ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল রাদার হাইড্রোফোবিক। তাহলে আমি যখন একটা ফসফেট গ্রুপ লাগাচ্ছি, তখন কি হচ্ছে যে না, ইট বিকামস অ্যাম্পিপ্যাথিক। এইবার ও কিন্তু ফসফোলিপিড বাইলেয়ারটাকে খুব ইজিলি ট্রাভার্স করতে পারবে, যেখানে কিন্তু একটা লিপিড মানে হাইড্রোফোবিক, আবার ফসফেট মানে হাইড্রোফিলিক। তারপর ও 70% অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল ইজ ওয়াটার, সেটাকেও ট্রাভার্স করতে, সেখানেও ও মুভ করতে পারবে বাই ইউজিং ইটস পোলার নেচার অর পোলার এন্ড, এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সেও কিন্তু ও মুভ করতে পারবে। সো দিস ইজ দ্য রিজন যে একটা মলিকিউলে ফসফেট লাগালে কিন্তু সেটা কমপ্লিটলি পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়, বিকজ ইউজুয়ালি বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস আর হাইড্রোফোবিক, বাট আ ফসফেট গ্রুপ ইজ আ চার্জড গ্রুপ উইথ আ হাইড্রোফিলিক নেচার। যার জন্য আমাদের বাইলেয়ারে তো এমন নয় যে এটা শুধু ইন্টারঅ্যাক্ট করে হাইড্রোফোবিক মলিকিউলের সাথে, আমাদের ফসফোলিপিড বাইলেয়ারকে কিন্তু অনেক এই আমাদের এরকম তো নয় যে ফসফোলিপিড যে বাইলেয়ার সেটা শুধু হাইড্রোফোবিক মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তাকে কিন্তু অনেক হাইড্রোফিলিক মলিকিউলের সাথেও ইন্টারঅ্যাক্ট করতে হয়, যার জন্য ফসফোলিপিড বাইলেয়ার।
ওকে, अगेन অ্যাম্ফিপ্যাথিক নেচার। একটা অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল হলে সেটা কিন্তু পোলার এবং নন পোলার মানে হাইড্রোফোবিক সব রকমের মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। ওকে, এইবার আমরা একটু করে স্টেপস গুলো দেখি। নাও গ্লুকোজ ইজ কনভার্টেড ইনটু গ্লুকোজ 6 ফসফেট। আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এনজাইমের নামগুলো। আমরা যদি এনজাইমের নামগুলো মনে রাখতে পারি, আমরা কিন্তু সাবসিকুয়েন্টলি সেটার ফাংশনস গুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। সো ফার্স্ট স্টেপে যে এনজাইমটা মানে the function of the enzyme and the name of the enzyme, it is highly correlated. গ্লুকোজে কটা কার্বন আছে আমাকে কে বলবে? 6টা কার্বন, মানে ইটস আ হেক্সোস। এবং এইটাও তোমরা জেনে রাখো যে যখন যে এনজাইম একটা এটিপি মানে একটা থেকে একটা ফসফেট নিয়ে কোনো একটা অন্য মলিকিউলে ফসফেট অ্যাড করছে, ওকে, when it's adding a phosphate, that particular enzyme is known as a kinase. ওকে, কাইনেজ যখন সে কোথাও একটা যে প্রোডাক্টে সাবস্ট্রেট যেটা সে পাচ্ছে, আরেকবার রিপিট করুন শুনতে হ্যাঁ পেলাম। করছি সাবস্ট্রেট যেটা সে পাচ্ছে সেটাকে প্রোডাক্টে কনভার্ট করছে এবং প্রোডাক্টে একটা ফসফেট গ্রুপ সে অ্যাড করছে। তাহলে কেউ যদি এডিপি কে একটা ফসফেট অ্যাড করে এটিপি বানায় সেও কিন্তু কাইনেজ। আবার কেউ যদি গ্লুকোজে একটা ফসফেট অ্যাড করে গ্লুকোজ 6 ফসফেট বানায়, সেই এনজাইমটাও সেই উৎসেচকটাও কিন্তু কাইনেজ। ঠিক আছে, কেউ যদি এডিপি তে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে সেটাকে এটিপি বানায় সেও কাইনেজ। সেমনি কেউ যদি গ্লুকোজে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে সেটাকে গ্লুকোজ 6 ফসফেট বানায় সেও কিন্তু কাইনেজ। ওকে, তাহলে গ্লুকোজ ইজ আ সুগার মেড আপ অফ 6 কার্বন মলিকিউল। তাহলে গ্লুকোজে যে ফসফেট গ্রুপ অ্যাড করছে সেই পার্টিকুলার এনজাইমটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে হেক্সোকাইনেজ। ওকে, হেক্সোজ সুগার, তাতে একটা ফসফেট গ্রুপ যে অ্যাড করছে সেই এনজাইমটাকে আমরা বলছি হেক্সোকাইনেজ। ওকে, and it is producing glucose 6 phosphate. কেন না একটা হেক্সোজ সুগারে একটা ফসফেট গ্রুপ অ্যাড করছে। এই কাজটা গ্লুকোকাইনেজও করতে পারে, বাট কম্পেয়ার টু গ্লুকোকাইনেজ হেক্সোকাইনেজ ইজ আ মাচ মোর এফিশিয়েন্ট এনজাইম। আমি একটা প্রশ্ন করছি, এই যে ফসফেট অ্যাড করে একটা মলিকিউলকে অ্যাম্ফিপ্যাথিক বানানো হয়েছে, এবং অ্যাম্ফিপ্যাথিক মানে কি, ইউজুয়ালি বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস বা বায়োলজিক্যাল মলিকিউলস গুলোয় লং কার্বন হাইড্রোজেন চেইন থাকে, ফলে সেগুলো কি, সেগুলো হাইড্রোফোবিক নেচারের হয়। যে মুহূর্তে একটা ফসফেট বা একটা চার্জ গ্রুপ তুমি অ্যাড করছো তাতে একটা হাইড্রোফিলিক এন্ডও চলে আসে, সো ইট বিকামস অ্যাম্ফিপ্যাথিক। এবার অ্যাম্ফিপ্যাথিক হয়ে গেলে সে পোলার যে মিডিয়ামটা আছে সলভেন্ট মানে ওয়াটার ম্যাক্সিমাম কনস্টিটুয়েন্টস অফ দ্য সেল বা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সেটার সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করতে পারে, এবং তাকে যে ট্রাভার্স করতে হবে যে ফসফোলিপিড বাইলেয়ারটা সেটার সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করতে পারে। এবং ফসফোলিপিড বাইলেয়ারেও অ্যাম্ফিপ্যাথিক নেচারের এই কারণ যে ওই বাইলেয়ারটার সঙ্গে কিন্তু বোথ হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক মলিকিউল ইন্টারঅ্যাক্ট করে। তাহলে ওয়ান্স ইউ অ্যাটাচ আ ফসফেট গ্রুপ to a particular biological molecule, then you changes its polarity. Now it gets activated or it stays at a particular place. এই ব্যাপারগুলো আমরা কিন্তু এর ক্যারেক্টার একটা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের ক্যারেক্টারিস্টিক্সে অ্যাড করছি। এটা বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? না স্যার, ঠিক বুঝতে পারছি না। তোমার নাম কি? সাহিল। কি বুঝতে পারছো না? কোথায় করে বলছিলেন আমি বুঝতে পারলাম না, কি ফসফেটটা কেন অ্যাড হলো? কিছুই বুঝতে পারোনি তাই তো? ফসফেটটা অ্যাড হলে তোমার তোমার ইউজুয়ালি যে বায়োলজিক্যাল মলিকিউলস গুলো থাকে, ঠিক আছে, সেগুলোর নেচার কি হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? কি ধরনের নেচারের হয়? হাইড্রোফোবিক হবে না? বায়োলজিক্যাল যে বায়োলজিক্যাল যে ম্যাক্রোমলিকিউলস গুলো থাকে, ধরো তোমার লিপিড বলো, প্রোটিনস বলো, কার্বোহাইড্রেটস বলো, ইউজুয়ালি এগুলো কি নেচার, মানে নেচার কি হয়, মানে ইউজুয়ালি দিস আর লং চেইনস অফ কার্বন এন্ড হাইড্রোজেন। তো এইরকম একটা মলিকিউলের কি ধরনের নেচার হবে? হাইড্রোফোবিক হবে না হাইড্রোফিলিক হবে? জল আকর্ষণ হবে তো। হাইড্রোফিলিক হবে। হ্যাঁ, হবে না? হাইড্রোফিলিক হওয়ার জন্য কি করতে হয়?
তার উপর একটা কোনো পোলারিটি থাকতে হয়, তাই তো? আনইভেন হ্যাঁ স্যার। ডিস্ট্রিবিউশন অফ চার্জ, বা ধরো একটা ইটসেলফ কোনো চার্জ থাকলো, নেগেটিভ বা পজিটিভ চার্জ, তখন সেটা কি হয়, বা একটা ওএইচ গ্রুপ থাকলো, বা একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকলো, এইরকম যদি কিছু হয়, তখন সেই মলিকিউলস গুলো পোলার মলিকিউলস হয়, হাইড্রোফিলিক হয়। বাট ইউজুয়ালি লং চেন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন, দে আর হাইড্রোফোবিক ইন নেচার। ওকে, তুমি লাস্ট ক্লাসটা করেছিলে? না স্যার। হ্যাঁ, তাহলে তুমি লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবে, সেখানে আমি কমপ্লিটলি বলেছি যে একটা ট্রান্সপোর্টার, মানে সব থেকে ইম্পর্টেন্ট কাজ ইনসুলিনের হচ্ছে যে ট্রান্সপোর্ট, মানে ইট হেল্পস দ্য অ্যাবজর্পশন অফ গ্লুকোজ উইদিন দ্য সেল। ঠিক আছে, গ্লুকোজ তো তখনই ইউটিলাইজ হবে যখন সেটা একটা ব্লাড স্ট্রিমের থেকে আলটিমেটলি সেলে ঢুকবে, এবং তারপর গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল ইত্যাদি হবে। নাও ট্রান্সপোর্টার্স আর মোস্টলি লাইক ডোজ, লাইক গ্লুট2, গ্লুট4, সেটা দিয়ে একটা জিনিসের ঢোকারও যা প্রবণতা, বেরোনোরও তাই প্রবণতা। কিন্তু তুমি যে মুহূর্তে পোলারিটিটা চেঞ্জ করছো, একটা গ্লুকোজ মলিকিউলে একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিচ্ছ, তখন কিন্তু সেই প্রবণতাটা সেম থাকছে না। আমার একটা দরজা দিয়ে ঢুকতেও যতটা প্রবণতা, বেরোতেও ততটা, কিন্তু আমি ক্লাসরুমে ঢোকার পর কেউ যদি আমার হাতে একটা শিকল বেঁধে দেয়, তখন কিন্তু আর আমি বেরোতে পারবো না। এই ফসফেট গ্রুপটা হচ্ছে ওই শিকলটার মতো। Is that okay? In one হ্যাঁ স্যার। line, phosphate group provides a polarity to a particular molecule. Whether it's in signaling pathway or this kind of metabolic pathway, a phosphate group provides polarity to a particular molecule. This is a very, very important concept. That's why in signaling pathway as well as in different metabolic pathway, we add phosphates. Why? Because it provides polarity to a particular molecule, which helps the molecule to travel, to activate other molecules, to take part in different metabolic pathways. আমরা আরো দেখব। এনিওয়ে, এটা আমরা দেখলাম যে একটা হেক্সোজকে ফসফেট অ্যাড করছে, ফসফেট অ্যাড করলে আমরা সেই এনজাইমকে কাইনেজ বলি। সো দিস ইজ হেক্সোকাইনেজ। এবারে গ্লুকোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, দুটোর কোনো ফর্মুলার ডিফারেন্স নেই। তাহলে একটা যদি দুটো কম্পাউন্ডের মধ্যে চেঞ্জ হয় যাদের স্ট্রাকচারাল ডিফারেন্স আছে কিন্তু কেমিক্যাল ফর্মুলার কোনো ডিফারেন্স নেই, সেই ধরনের জিনিসকে কি বলা হয়? আইসোমার। আইসোমার, এক্স্যাক্টলি, ভেরি গুড, আইসোমার। তাহলে কেমিক্যাল ফর্মুলা ইজ সেম বাট দ্য স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। তাহলে এই এনজাইমটার নাম হচ্ছে ফসফোগ্লুকোজ আইসোমারেজ। কেন না, এ ফসফোগ্লুকোজকে ফসফো ফ্রুক্টোজে কনভার্ট করছে। তাহলে এই এনজাইমটা যে গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করছে, এটার নাম হচ্ছে ফসফোগ্লুকোজ আইসোমারেজ। থার্ডটা তোমরা নিজেরা ট্রাই করে দেখো তো, যে এখানে কি হচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হচ্ছে। তার মানে কি, ফ্রুক্টোজ 6 ফসফেটে আরেকটা ফসফেট গ্রুপ অ্যাড করা হচ্ছে। যে এনজাইম ফসফেট গ্রুপ অ্যাড করে তাদেরকে আমরা কি বলে থাকি? কাইনেজ। কাইনেজ। তাহলে এই এনজাইমটার নাম কি হবে? ফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ, ভেরি গুড। এটা ফসফোফ্রুক্টোজে আরেকটা এটিপি বা আরেকটা ফসফেট গ্রুপ অ্যাড করছে, ফলে এই এনজাইমটার নাম হবে ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা 2 নম্বরটা কি একটু? ফসফোগ্লুকোজ আইসোমারেজ। না না, এইগুলো তুমি লেখার কোনো দরকার নেই, এগুলো সব দেওয়া আছে। এই যে টেবিল করে প্রত্যেকটা এনজাইম তার কি কি ফাংশন সব দেওয়া আছে। আমি দেখছি যে জাস্ট আমরা এমনি ফাংশনের থেকে নামগুলোকে বার করতে পারি কিনা, ঠিক আছে? সেইটাই জাস্ট আমরা এখন স্টাডি করে দেখছি। ওকে স্যার। ওকে, আচ্ছা। তারপরে হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে কি তৈরি হলো, তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে এইখানে একটা এটিপি গেল, এইখানে একটা এটিপি গেল। তাহলে আমরা দেখছি যে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে
আমার দুটো এটিপি লাগছে, যে দুটো এটিপি এডিপি তে কনভার্ট হচ্ছে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখানে আবার দেখা যাচ্ছে যে মেইনলি গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি করে। কেন বলছি, তোমরা বলবে যে এই যে সুগারটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা কি দোষ করলো? দোষ কিছু করেনি, বাট বাল্ক অফ দ্য প্রোডাক্ট রিমেন্স অ্যাজ গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কারণ এই গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা গ্লাইকোলাইসিসের এর পরের যে স্টেপস গুলো আছে সেই স্টেপস গুলোয় পার্টিসিপেট করতে পারে। সো ইউজুয়ালি দ্য ইম্পর্টেন্ট প্রোডাক্ট ইন দিস স্টেপ ইজ গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কেন আমি বলছি, আমি তার আগে দেখি যে এই পার্টিকুলার এনজাইমটার নাম আমরা ডিরাইভ করতে পারি কিনা। গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা কি ধরনের সুগার? অ্যালডোজ সুগার না কিটোজ সুগার? কিটোন স্যার, COO আছে। নামই আছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, তাহলে কিটোন হলো? এই যে অ্যালডোজ হবে স্যার। কিটোনের গ্রুপটা দেখতে পাচ্ছি যে এইটা অ্যালডিহাইড গ্রুপ, CHO গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কিটোন গ্রুপ নয়। এটা কিটোন গ্রুপ। এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, সি ডাবল বন্ড, এটা হচ্ছে গিয়ে কিটোন গ্রুপ, কিন্তু এখানে সি ডাবল বন্ড এইচ মানে CHO গ্রুপ, দ্যাটস অ্যালডিহাইড গ্রুপ, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। তোমরা কেমিস্ট্রি আমার থেকে ভালোই জানো। CHO ইজ আ অ্যালডিহাইড গ্রুপ এন্ড দিস ইজ আ কিটোন গ্রুপ। তাহলে এই এনজাইমটার নাম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ। যেখানে মনে রাখবে এনজাইমের নাম AAC দিয়ে শেষ হয়, সেই এনজাইম কোনো একটা জিনিসকে ভেঙে দিচ্ছে উইদাউট এনি এক্সেপশন, এর কোনো ব্যতিক্রম নেই। এটা মনে রাখবে, যেখানে একটা এনজাইমের নাম AAC দিয়ে শেষ হয় সেখানে সেই এনজাইমটা কাউকে একটা ভেঙে দিচ্ছে। ওকে, সো এই এনজাইমের নামের শেষে এস থাকে না? হ্যাঁ, ASE, যেমনি প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙে, লাইপেজ লিপিডকে ভাঙে, নিউক্লিয়েজ নিউক্লিক অ্যাসিডকে ভাঙে। যেখানেই ASE মোটামুটি দেখবে, সবসময় মনে রাখবে যে সেই এনজাইমটা তার সাবস্ট্রেটকে ভেঙে দিচ্ছে। ওকে, ইটস ব্রেকিং ইটস সাবস্ট্রেট, মানে দ্যাট ইজ তাহলে তো কাইনেজেও এস আছে। ক্যাটাবলিক এনজাইম। না, কাইনেজে এস আছে, দের ইজ, মানে ও তুমি কি বলতে চাইছো যে মানে সব এনজাইমের এন্ডেই যেটা মানে ASE থাকে সেইটা, সেই হ্যাঁ স্যার, আমি এরকম সেটা কিছু? হ্যাঁ, মানে মোর অর লেস সেটা থাকে, বাট ইয়া এরকম কোন এইটা একটা তোমরা টাস্ক করতে পারো। ইউ ক্যান থিঙ্ক অফ আ এনজাইম যার এন্ডে ASE নেই। ওকে, you can think of a enzyme যার এন্ডে কিন্তু ASE নেই। ওকে, এনিওয়ে, হ্যাঁ, ও এই কথাটা ঠিক বলেছে যে মোর অর লেস সব এনজাইমের এন্ডেই কিন্তু ASE আছে। হোয়াটএভার, আমি যে জিনিসটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে অ্যালডোলেজ, ঠিক আছে, বা মানে এটা কি হচ্ছে, এই অ্যালডোলেজ ইট ইজ breaking its substrate into a product which is aldehyde in nature. ঠিক আছে, protease is breaking the protein into peptones, proteoses or dipeptides, ঠিক আছে। সো এখানে fructose 1,6 বিসফসফেট অ্যালডোলেজ মানে এটা প্রাইমারিলি ফ্রুক্টোন 1,6 বিসফসফেট, এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে ভাঙছে। এবারে এই দুটো সুগার and some amount of it produces dihydroxyacetone phosphate, কিন্তু এই দুটোর মধ্যে the equilibrium always stays towards glyceraldehyde 3 phosphate। আমি ক্লাস নিচ্ছি, কালকে কথা বলছি, হ্যাঁ, এরপরে আরো একটা ক্লাস আছে।
হ্যাঁ, যেটা আমি বলতে চাইছি কেন ইকুইলিব্রিয়ামটা টুয়ার্ডস গ্লিসারালডিহাইড 3 ফসফেট থাকে, কারণ গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা এর পরে গ্লাইকোলাইসিসের অন্য স্টেপে কিন্তু পার্টিসিপেট করতে পারে। ওকে, সো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটের থেকে গ্লাইকোলাইসিসের নেক্সট স্টেপ হয় না। সো হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ যে দ্য ইকুইলিব্রিয়াম আফটার দিস ফাংশন অফ দিস অ্যালডোলেস always shift towards this glyceraldehyde 3 phosphate. Now my question is এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট যেটাও তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজের অ্যাকশনের পর, সেটা এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটে কনভার্ট হচ্ছে। Now what is the enzyme responsible for it? গ্লিসারালডিহাইড 3 ফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট দুটোই হচ্ছে ট্রায়োজ ফসফেট, তাই তো? তিনটে করে কার্বন আছে তো, সেটা ট্রায়োজ ফ্রুক্টো আইসোমারেজ, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ, ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। ঠিক আছে, কারণ তিনটে কার্বনওয়ালা সুগারকে আমরা ট্রায়োজ বলছি, একটা ফসফেট অ্যাডেড রয়েছে, তাহলে ট্রায়োজ ফসফেট, এবং এইটা কনভার্ট হচ্ছে, ফলে এই দুটোর মধ্যে ইন্টার কনভার্সন হচ্ছে, সো ইটস আইসোমারেজ। দেখবে এই দুটোর কিন্তু কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু স্ট্রাকচার আলাদা। ওকে, বাট অলওয়েজ fructose 1,6 bisphosphate, it breaks down into dihydroxy acetone phosphate, glyceraldehyde 3 phosphate. The equilibrium is always towards glyceraldehyde 3 phosphate due to the function of this enzyme, that is triose phosphate isomerase. Now ঠিক আছে, এর পরের স্টেপে এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, ঠিক আছে, এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট, হ্যাঁ, এটা এইবারে কনভার্টেড হবে গিয়ে হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারেট বা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে, 1,3 বিসফসফোগ্লিসারেট বা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে। একটা অ্যালডিহাইড যখন একটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, গ্লিসারেট কেন বলছি, কারণ 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা তো ওই ফর্মে থাকবে না, সেটা ডিসোসিয়েটেড ফর্মে থাকে। যে কোনো সেলের মধ্যে, মানে আমাদের সেলের মধ্যে যে পিএইচ, ফিজিওলজিক্যাল পিএইচ এর এনভায়রনমেন্ট, সেখানে অ্যাসিডটা ডিসোসিয়েটেড ফর্মে থাকে। So always 1,3 bisphosphoglyceric acid will stay as 1,3 bisphosphoglycerate. Now if there is a conversion from a aldehyde, glyceraldehyde 3 phosphate to 1,3 bisphosphoglyceric acid, so this is a oxidation reaction, যেখানে আমরা জানি যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা কি পাই, অ্যালডিহাইড পাই, কিটোন পাই, এবং অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। তাহলে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এই যে প্রোডাকশনটা হচ্ছে from glyceraldehyde 3 phosphate, so this is kind of a oxidation reaction। ঠিক আছে, তাহলে এইটা যখন অক্সিডাইজড হচ্ছে, তার মানে নিশ্চয়ই অন্য কেউ রিডিউসড হচ্ছে। সেই রিডিউসড হওয়ার যে ব্যাপারটা, সেইটা হচ্ছে গিয়ে NAD+। NAD+ রিডিউসড হয়ে NADH তৈরি হলো। ওকে, NAD+ রিডিউসড হয়ে NADH তৈরি হলো। ইন আদার ওয়ার্ডস, গ্লিসারালডিহাইড 3 ফসফেট এখান থেকে যে হাইড্রোজেন রিমুভড হলো, ঠিক আছে, সেই হাইড্রোজেনটা NAD নিল এবং NADH তৈরি করলো, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। এইবার এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের থেকে যে হাইড্রোজেন রিমুভ করা, ডিহাইড্রোজেনেট করা, সেই কাজটা করছে গিয়ে the sixth enzyme, that is glyceraldehyde 3 phosphate dehydrogenase। গ্লিসারালডিহাইড 3 ফসফেট সেটাকে যে ডিহাইড্রোজেনেট করছে, সেটাকে আমরা বলছি গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস। মানে সেখান থেকে হাইড্রোজেন সরালো, হাইড্রোজেন সরানো মানে হচ্ছে কি অক্সিডাইজ করা, সেটা অক্সিডাইজড হলো এবং
অক্সিডাইজড হওয়ার পর সাবসিকুয়েন্টলি রিডিউসড হলো গিয়ে হচ্ছে NAD+ and it produces NADH. Okay, now the next step is this 1,3-bisphosphoglycerate. Okay, তাহলে দিস ইজ আ ফসফোগ্লিসারেট। এই ফসফোগ্লিসারেট থেকে এডিপি তে একটা ফসফেট গ্রুপ অ্যাড করে এটিপি তৈরি করা হচ্ছে। ফসফেট গ্রুপ যে অ্যাড করে সেই এনজাইমকে আমরা কি বলে থাকি? কাইনেজ। তাহলে এখানে ফসফোগ্লিসারেটে থেকে যে একটা এডিপিতে এডিপি থেকে এটিপি বানাচ্ছে সেই এনজাইমটাকে আমরা বলবো কি বলবো? ফসফোগ্লিসারেট কাইনেজ। ওকে, ফসফোগ্লিসারেট কাইনেজ, কারণ তার সাবস্ট্রেটটা হচ্ছে গিয়ে ফসফোগ্লিসারেট, ঠিক আছে, এবং সেখান থেকে তার কাজ হচ্ছে গিয়ে এটিপি অ্যাড করা, এই ফসফেট অ্যাড করা ইন এডিপি টু প্রডিউস এটিপি। সো দিস ইজ আ ফসফোগ্লিসারেট কাইনেজ। কিন্তু এই জিনিসটা ভাবো, এখানে কিন্তু দুটো এটিপি তৈরি হবে। কেন দুটো এটিপি তৈরি হবে? তার কারণ হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে কিন্তু দুটো মলিকিউল অফ গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়েছে। একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, একটা গ্লিসারলডিহাইড 3-ফসফেট, but the equilibrium always shifts towards glyceraldehyde 3-phosphate due to the action of the enzyme phosphate isomerase, which is reversible, but the equilibrium shifts towards glyceraldehyde 3-phosphate. এবারে দুটো হলো তো, দুটো এটিপি তৈরি হলো তো এখানে, কারণ দুটো মলিকিউল অফ গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়েছে একটা ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে। নেক্সট যে এনজাইমটা, এটা কিছুই না, এটা 3-ফসফোগ্লিসারেটকে 2-ফসফোগ্লিসারেটে কনভার্ট করছে। তোমরা বলবে স্যার কেমিক্যাল ফর্মুলা তো সেম, তো এটাকে আমরা ফসফোগ্লিসারেজ আইসোমারেজ বলতে পারি। নো, দিস ইজ কল্ড ফসফোগ্লিসারেট মিউটেজ। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ 2 মিনিট 46 সেকেন্ড বাকি আছে। এনজাইম গুলো আমি অ্যাটলিস্ট এন্ড করতে চাই আজকে। দিস ইজ কল্ড ফসফোগ্লিসারেট মিউটেজ। মিউটেশন আমরা জানি সিম্পল একটা ফর্মের থেকে অন্য ফর্মে চেঞ্জ করে দেয়া। এখানেও সেই সেম জিনিসটা হচ্ছে যে একটা ফর্ম দ্যাট ইজ 3-ফসফোগ্লিসারেট সেটার থেকে সিম্পলি একটা অন্য ফর্ম দ্যাট ইজ 2-ফসফোগ্লিসারেটে চেঞ্জ করে দিচ্ছে। নেক্সট হচ্ছে ইনলেজ। ইনলেজ এনজাইমটা, তাহলে তার ফাংশনটা কি? ইনলেজ এনজাইমের ফাংশন হচ্ছে, দেখেছো তো, ও কিন্তু একদম কারেক্ট পয়েন্ট আউট করেছে, উই আর হার্ডলি ফাইন্ডিং অ্যান এনজাইম, হ্যাঁ, যে এনজাইমটা কিন্তু AAC দিয়ে শেষ হচ্ছে না। ওকে, ইনলেজ দ্যাটস অ্যান এনজাইম এন্ড দ্যাটস আ ভেরি গুড অবজারভেশন। আই এম ভেরি হ্যাপি যে তোমরা এটা করেছো। ওকে, বিকজ আমারও সিরিয়াসলি মনে পড়ছে না an enzyme which doesn't end with AAC. ওকে, সো ইনলেজ এনজাইমটা এটা কি করছে যে ইট রিমুভস আ ওয়াটার মলিকিউল, ঠিক আছে, ইট রিমুভস আ ওয়াটার মলিকিউল। ওকে, এই যে ওয়াটার মলিকিউল রিমুভ করে দিল, হ্যাঁ, তাতে কি হলো, নাও দেয়ার ইজ আ ডাবল বন্ড। এইখানে দেখো একটা ডাবল বন্ড কিন্তু চলে আসছে। সো দিস 2-ফসফোগ্লিসারেট নাও বিকাম ফসফোইনল পাইরুভেট, একটা ইনল তৈরি করলো, দ্যাট ইজ আ কার্বন কার্বন ডাবল বন্ড এখানে তৈরি হলো। দুটো ওয়াটার মলিকিউল কেন বেরোচ্ছে না, আমি বারবারই বলছি যে দুটো গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়েছে। and finally this phosphoenol pyruvate that is converted into pyruvate not by the enzyme phosphoenol pyruvate kinase but by the enzyme pyruvate kinase. ওকে, তুমি বলবে স্যার এই তো আপনার তথ্য এখানে ভুল হয়ে গেল, এইটা তো ফসফোইনল পাইরুভেট কাইনেজ নাম হওয়া উচিত ছিল। কাইনেজ তো বুঝতেই পারছি, এডিপি কে ফসফেট অ্যাড করে এডিপি তৈরি করেছে, ফলে কাইনেজ তো বুঝতেই পারছি, কিন্তু কেন ফসফোইনল পাইরুভেট কাইনেজ নাম হলো না? নো, the name of this enzyme is pyruvate kinase. নেক্সট ক্লাসে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন কি এই ব্যাপারটা বুঝবো, আরো অনেক কিছু বুঝবো। আজকে 1 মিনিটের কম সময় আছে, সো লেটস এন্ড টুডে। প্রত্যেকটা স্টেপ মাথায় রাখবে, প্রত্যেকটা এনজাইমের নাম মাথায় রাখবে, আর এখানে দেখবে
এই পে অফ স্টেজে কিন্তু আমরা 4টে এটিপি পেলাম, দুটো এখান থেকে